প্রিয় শিক্ষার্থীরা, আমি রুমানা জাহান, সহযোগী অধ্যাপক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজ। আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমাদের আজকের ক্লাসটি রাষ্ট্রবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের জন্য, অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের জন্য। অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্রীরা, তোমরা সবাই কেমন আছো? তোমাদের পড়াশোনা কেমন চলছে? কোনো সমস্যা আছে কিনা? আশা করি তোমরা সেটা আমাদেরকে জানাবে। আজ আমরা বাংলাদেশের রাজনৈতিক অর্থনীতি এই বিষয়টি করব। এই বিষয়ে যে অংশটি নিয়ে আমরা আজকে পড়ব সেটি হচ্ছে বাংলাদেশের শিল্প জাতীয়করণ। আমরা শিল্প জাতীয়করণ কি, শিল্প জাতীয়করণের সুবিধা অসুবিধা কি, এবং বাংলাদেশে শিল্প জাতীয়করণের প্রেক্ষাপট কি ছিল, এই বিষয়ে আমরা দেখব, এই বিষয়ে জানব। প্রথমে আসো আমরা দেখি শিল্প জাতীয়করণ বলতে কি বুঝি আমরা। শিল্প জাতীয়করণ হচ্ছে মানুষের অর্থনৈতিক কল্যাণের স্বার্থে রাষ্ট্রগৃহীত একটি পদক্ষেপ, আর যার উদ্দেশ্য হচ্ছে রাষ্ট্রের পুঁজি ও সম্পদের সর্বোত্তম সদ্ব্যবহার। সাধারণভাবে জাতীয়করণ বলতে কি বোঝায়? সাধারণভাবে জাতীয়করণকে যদি আমরা সংজ্ঞায়িত করতে চাই, তাহলে জাতীয়করণ হলো শিল্পক্ষেত্রে রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ আরোপ করাকে জাতীয়করণ বলা হয়। কিন্তু যে কোনো ধরনের রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ আরোপ করাকেই কিন্তু জাতীয়করণ বলা হয় না। আকস্মিক বা বিচ্ছিন্নভাবে হঠাৎ কোনো শিল্প প্রতিষ্ঠানকে জাতীয়করণ করা হলে বা তার উপর সরকারি নিয়ন্ত্রণ আরোপ করা হলে সেটাকে কিন্তু জাতীয়করণ বলা হয়নি, বরং প্রকৃত অর্থে একটি সুনির্দিষ্ট ও সুচিন্তিত অর্থনৈতিক পরিকল্পনার অংশ হিসেবে কোনো দেশের শিল্পক্ষেত্রে ব্যক্তিগত মালিকানা ও নিয়ন্ত্রণের পরিবর্তে সরকারি মালিকানা ও নিয়ন্ত্রণ প্রতিষ্ঠাকে বলা হয় জাতীয়করণ। অর্থাৎ এই জাতীয়করণ প্রক্রিয়াটিতে হতে হবে একটি সরকারের একটি সুনির্দিষ্ট দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ, এবং এই পরিকল্পনার অংশ হিসেবে শিল্প প্রতিষ্ঠানগুলোর মালিকানা, পরিচালনা, নিয়ন্ত্রণ এগুলো বেসরকারি মালিকানায় না রেখে সরকারি কর্তৃত্ব স্থাপন করাকে বলা হচ্ছে জাতীয়করণ। বাংলাদেশে তার আগে আমরা দেখি যে শিল্প জাতীয়করণের উদ্দেশ্য কি। শিল্প জাতীয়করণের উদ্দেশ্য আমরা প্রথমেই বলেছি যে অর্থনৈতিক কল্যাণ সাধন করা, রাষ্ট্রের অর্থনৈতিক বৈষম্য হ্রাস করা, বিভিন্ন ধনী দরিদ্র বিভিন্ন শ্রেণীর মধ্যে এবং বিভিন্ন পেশাজীবী মানুষের মধ্যে অর্থনৈতিক বৈষম্য হ্রাস করা। তৃতীয়ত, রাষ্ট্রের পুঁজি ও সম্পদের সর্বোত্তম সদ্ব্যবহার করা, কারণ আমরা জানি এই পুঁজি সম্পদ দুটোই কিন্তু সীমিত, আর মানুষের অভাব অসীম, মানুষের প্রয়োজন অসীম। কাজেই এই মানুষের প্রয়োজন এবং মানুষের অভাব পূরণ করতে গেলে এই পুঁজি এবং সম্পদের সর্বোত্তম ব্যবহার করতে হবে, এবং সেইটাই শিল্প জাতীয়করণের উদ্দেশ্য। উৎপাদিত পণ্য ও সেবার সঠিক বন্টন এবং অধিকতর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, এই উদ্দেশ্য নিয়ে বাংলাদেশেও কিন্তু শিল্প জাতীয়করণের নীতিমালা গৃহীত হয়েছিল। এটা সদ্য স্বাধীন বাংলাদেশে। আমরা এখন দেখব বাংলাদেশে শিল্প জাতীয়করণের প্রেক্ষাপট কি ছিল এবং এর নীতিমালাই বা কিরকম ছিল। প্রথমে বলা হচ্ছে যে শোষণ পীড়িত ও যুদ্ধ বিধ্বস্ত অর্থনীতি পুনর্গঠনের স্বার্থে সদ্য স্বাধীন বাংলাদেশে শিল্প জাতীয়করণের নীতি গৃহীত হয়। দেখো, স্বাধীন বাংলাদেশ সৃষ্টির পূর্বে এই অঞ্চলটি দীর্ঘদিন কিন্তু অর্থনৈতিক শোষণের শিকার হয়েছে। প্রায় 250 বছর ব্রিটিশরা শোষণ করেছে। এরপর যখন পাকিস্তান গঠিত হলো, সেখানেও পশ্চিম পাকিস্তানিরা 2 দশক ধরে এই অঞ্চলের মানুষকে শোষণ করেছে, রাজনৈতিক, সাংস্কৃতিক এবং অর্থনৈতিকভাবে অত্যন্ত শোষণের সম্মুখীন হয়েছি আমরা। এই কারণে আমাদের এই অঞ্চলের অর্থনীতি শক্ত ভিত্তির উপর দাঁড়াতে পারেনি, এখানে ভালো শিল্প খাত গড়ে উঠতে পারেনি, এবং দেখা গেছে যে এখানের যে এই অঞ্চলের যে সম্পদ, যে পুঁজি, সেটা মুষ্টিমেয় কিছু ব্যক্তির হাতে কেন্দ্রীভূত ছিল। ফলে এই অর্থনৈতিক সুফল সারা এই পূর্ব পাকিস্তানের সমস্ত মানুষের কাছে কিন্তু গিয়ে পৌঁছায়নি, অধিকাংশ মানুষের কাছেই গিয়ে পৌঁছায়নি।
সে কারণে যখন স্বাধীন একটি দেশ আমরা পেলাম, স্বাধীনতা অর্জন করলাম, তখন আশা করা হয়েছিল এমন একটি সুবিচার ও ন্যায়ভিত্তিক নতুন সমাজ গড়ে তোলা হবে যেখানে সম্পদ মুষ্টিমেয় ব্যক্তিবর্গ বা গোষ্ঠীর হাতে কেন্দ্রীভূত না হয়ে জনগণের মাঝে সুষম বন্টন হবে। এই উদ্দেশ্য নিয়ে কিন্তু শিল্প জাতীয়করণের নীতিমালা গৃহীত হয়। শিল্প জাতীয়করণের নীতি গৃহীত হওয়ার আরেকটি কারণ হচ্ছে যে মুক্তিযুদ্ধে এই বাংলাদেশ কিন্তু প্রচন্ড ক্ষতির সম্মুখীন হয়েছে। পশ্চিম পাকিস্তানিরা এত ধ্বংসযজ্ঞ চালিয়েছে যে এখানে শিল্প কারখানা থেকে শুরু করে যে অর্থনৈতিক অবকাঠামো সবই বিপর্যস্ত হয়ে পড়েছিল। তার উপর যে সমস্ত অল্প কিছু শিল্প খাত ছিল সেই শিল্প খাতের মালিকানা অধিকাংশ ক্ষেত্রে অবাঙালিদের হাতে ছিল, এবং যখন বাংলাদেশ স্বাধীন হলো তখন এই সমস্ত মালিকরা কিন্তু এই দেশ থেকে চলে গেল। ফলে দেখা গেল বৃহৎ শিল্পগুলো পরিচালনার ক্ষেত্রে উদ্যোক্তার অভাব হলো, মূলধনের অভাব দেখা দিল এবং দক্ষ ব্যবস্থাপনার অভাব দেখা দিল। এই সমস্যাগুলো সমাধানের স্বার্থে তখন 1972 সালে বৃহৎ শিল্প প্রতিষ্ঠান এবং ব্যাংকগুলো জাতীয়করণের সিদ্ধান্ত গৃহীত হয়, এবং পরবর্তীতে 1973 সালে যখন বাংলাদেশের প্রথম শিল্প নীতি গৃহীত হয় তখন সেখানে আমরা শিল্প জাতীয়করণের যে সিদ্ধান্ত তার বহিঃপ্রকাশ আমরা দেখি বা তার সেটার আলোকে নীতিমালা গৃহীত হয়। প্রথমে আমরা দেখছি 85% শিল্প জাতীয়করণের নীতিমালা গৃহীত হয়, অর্থাৎ যা শিল্প ছিল সেই সময় তার 85%ই জাতীয়করণ করা হয়। সকল ভারী ও বৃহদায়তন শিল্প মালিকানা সরকারি খাতে নেওয়া হয়। তৃতীয়ত, যেসব শিল্পের মূলধনের পরিমাণ 25 লক্ষ টাকার বেশি সেগুলো সরকারি খাতে প্রতিষ্ঠিত হবে, অর্থাৎ এই যে সমস্ত শিল্পের মূলধন, সেই শিল্প প্রতিষ্ঠা করতে মূলধনের পরিমাণ 25 লক্ষ টাকার বেশি লাগবে সেগুলোই কিন্তু সরকারি খাতে প্রতিষ্ঠিত হবে। এর ফলে কিন্তু এই 85% শিল্প জাতীয়করণ নীতিমালার অধীনে চলে আসে। যে সমস্ত শিল্পগুলো লোকসানমুখী ছিল এবং অলাভজনক ছিল সেগুলো জাতীয়করণের অধিকার সরকারে থাকবে, এবং সেই সাথে যে সমস্ত পরিত্যক্ত এবং অনুপস্থিত মালিকদের যে সমস্ত শিল্প প্রতিষ্ঠান সেগুলো সরকার জাতীয়করণের ঘোষণা দিল। পরবর্তীকালে পরবর্তী সময়ে রাজনৈতিক পট পরিবর্তনের সাথে সাথে শিল্প প্রসারের ক্ষেত্রে বেসরকারি খাতকে উৎসাহিত করা হয় এবং বিরাষ্ট্রীয়করণের নীতি গৃহীত হতে থাকে। তবে বাংলাদেশে এখনো বৃহদায়তন শিল্প খাতে সরকারি নিয়ন্ত্রণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। আমরা এখন দেখব বাংলাদেশের প্রেক্ষাপটে শিল্প জাতীয়করণের সুবিধা অসুবিধাগুলো কি কি। আমরা প্রথমেই দেখব শিল্প জাতীয়করণের সুবিধাগুলো কি। প্রথমেই বলবো পুঁজিবাদী শোষণের অবসান। আমরা জানি যে পুঁজিবাদী ব্যবস্থায় মালিক এবং শ্রমিক শ্রেণীর মধ্যে এক ধরনের শোষণমূলক সম্পর্ক বিরাজ করে এবং ফলে সমাজের বৃহত্তর অংশই কিন্তু শোষণের শিকার হয়। এই যে শোষণমূলক সম্পর্ক এটি জাতীয়করণের মাধ্যমে, শিল্প জাতীয়করণের মাধ্যমে এর অবসান করা সম্ভব। দ্বিতীয়ত, সম্পদের সুষম বন্টন ও অপচয়। আমরা বলেছি যে পাকিস্তানি শাসনামলে বৃহৎ শিল্প সমূহ মুষ্টিমেয় কিছু পুঁজিপতির হাতে মাধ্যমে পরিচালিত হতো, ফলে জাতীয় সম্পদের বৃহত্তর অংশ ছিল ক্ষুদ্রতর অংশের হাতে, ফলে সম্পদের একটা অসম বন্টন ছিল। এই রকম অসম বন্টন এবং অপচয় যাতে স্বাধীন বাংলাদেশে না থাকে সেই উদ্দেশ্যে জাতীয়করণের নীতি গৃহীত হয় এবং জাতীয়করণ নীতি একটা কার্যকর ভূমিকা পালন করবে বলে আশা করা হয়। মূলধনের জোগাড়। বৃহৎ শিল্প প্রতিষ্ঠা স্থাপনের জন্য যে বিপুল পরিমাণ মূলধনের প্রয়োজন হয় তা অনেক সময় দেখা যায় যে বেসরকারি মালিকানায় বা ব্যক্তিগত মালিকানায় কিন্তু সেটা বিনিয়োগ করা সম্ভব হয় না। মালিকানা সরকারের হাতে থাকলে এই বিপুল পরিমাণ মূলধনের যোগান দেওয়া সম্ভব হয় এবং সেটা শিল্প জাতীয়করণের মাধ্যমে সম্ভব। চতুর্থত, শিল্প বিরোধের অবসান। এটা শিল্প জাতীয়করণের আরেকটি সুবিধা। ব্যক্তি মালিকানায় শ্রমিক এবং মালিক শ্রেণীর পারস্পরিক স্বার্থ সংক্রান্ত একটা দ্বন্দ্ব সৃষ্টি হয়, আর এটাকেই বলা হচ্ছে শিল্প বিরোধ। এবং এই শিল্প বিরোধের ফলে যেটা হয় আলটিমেটলি শিল্প উৎপাদনে বাধা
বাধা তৈরি হয়, শিল্পোৎপাদন হ্রাস পায়। জাতীয়করণের মাধ্যমে এই বিরোধ অনেকটাই নিরসন করা সম্ভব হয়। এরপরে রয়েছে মুনাফা কেন্দ্রিক শিল্প খাতের পরিবর্তে জনকল্যাণমুখী শিল্প খাত প্রতিষ্ঠা। বেসরকারি মালিকানায় পরিচালিত যে শিল্প সেগুলো কিন্তু মূলত মুনাফা কেন্দ্রিক, এর মূল লক্ষ্যই থাকে মুনাফা করা। আর অন্যদিকে জাতীয়কৃত শিল্প খাতগুলো মুনাফার চেয়ে মূল লক্ষ্য তাদের থাকে জনকল্যাণ। কাজেই জনকল্যাণকে প্রাধান্য দিতে গেলে শিল্প জাতীয়করণ করাটা একটি অন্যতম উপায়। তারপর রয়েছে বিভিন্ন অঞ্চলে সুষম শিল্পায়ন। আমরা জানি যে বাংলাদেশের সব অঞ্চলে কিন্তু একই সমানভাবে শিল্পায়ন হয়নি এবং এই শিল্পায়নের সাথে অর্থনৈতিক উন্নয়নের প্রশ্নটি জড়িত। সেই কারণে যদি বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে সুষমভাবে শিল্পায়ন করা মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন অর্জন করতে হয়, তাহলে সেখানে শিল্প খাতে অবশ্যই সরকারি হস্তক্ষেপ প্রয়োজন, আর এটি শিল্প জাতীয়করণের মাধ্যমে অর্জন করা সম্ভব। এরপর রয়েছে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি। আমরা জানি যে বাংলাদেশ একটি অত্যন্ত জনবহুল দেশ এবং এই জনবহুল দেশে বেকারত্বের সমস্যা একটি বড় সমস্যা। এই জনবহুল বাংলাদেশে বিপুল সংখ্যক মানুষের কর্মসংস্থানের সাথে ব্যক্তিগত মালিকানার চেয়ে শিল্প জাতীয়করণ উপযোগী। বিশেষ জাতীয় স্বার্থ সংরক্ষণ। দেখো, কিছু কিছু শিল্প খাতের সাথে কিন্তু জাতীয় স্বার্থ সরাসরি জড়িত। যেমন আমরা যদি বলি সমরাস্ত্র, আণবিক শক্তি, এগুলোর সাথে রাষ্ট্রের নিরাপত্তা, রাষ্ট্রের সার্বভৌমত্ব, এই বিষয়গুলো জড়িত। তাই রাষ্ট্রের নিরাপত্তার সাথে, সার্বভৌমত্বের সাথে এই সমস্ত খাতগুলো বেসরকারি মালিকানায় না থেকে সরকারি খাতে থাকা আবশ্যক। এইগুলো হচ্ছে শিল্প জাতীয়করণের সুবিধা, কিন্তু তার মানে এই নয় যে শিল্প জাতীয়করণের অসুবিধা নেই। শিল্প জাতীয়করণের কিছু অসুবিধাও রয়েছে বাংলাদেশের প্রেক্ষাপটে। সেই অসুবিধাগুলো আমরা একটু দেখব, কি কি সমস্যার সম্মুখীন হয়েছে রাষ্ট্রায়ত্ত শিল্প খাত। প্রথমে যে সমস্যাটি, সেটি হচ্ছে শিল্প খাতে উদ্যোগের অভাব এবং শিল্পোৎপাদন হ্রাস। ব্যক্তি মালিকানায় যখন কোন শিল্প গড়ে ওঠে সেখানে মুনাফার সম্ভাবনাটা বেশি থাকে বা মুনাফাটাই মূল লক্ষ্য থাকে। ফলে এই ব্যক্তিগত মুনাফা লাভের আশায় ব্যক্তি কিন্তু অধিক উৎসাহী হয়, অধিক পরিশ্রমী হয়, অধিক উৎপাদন করতে আগ্রহী হয়। কিন্তু যখনই এই শিল্পায়ত জাতীয়করণকৃত শিল্পে যখন এই মুনাফার সম্ভাবনাটা কমে যায়, তখন স্বভাবতই ব্যক্তি উদ্যোক্তাদের উৎসাহ হ্রাস পায় এবং তাদের উৎসাহ হ্রাস পাওয়ার ফলে তাদের কর্মস্পৃহাও হ্রাস পায় এবং শিল্পোৎপাদনও হ্রাস পায়। দ্বিতীয়ত যে সমস্যাটি, সেটা হচ্ছে প্রতিযোগিতার অভাবে পণ্য ও সেবার মূল্য বৃদ্ধি এবং মান হ্রাস। আমরা দেখি যে ব্যক্তি মালিকানাধীন শিল্পগুলোর মধ্যে কিন্তু প্রতিযোগিতা থাকে, অনেকগুলো ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠান থাকে এবং তাদের মধ্যে প্রতিযোগিতা হয় এবং প্রতিযোগিতার ফলে স্বভাবতই পণ্য এবং সেবার মূল্য হ্রাস পায় এবং মান বৃদ্ধি পায়। কিন্তু যখন এই রাষ্ট্রায়ত্ত শিল্পে যখন এই প্রতিযোগিতাটা থাকে না, তখন দেখা যায় পণ্য সেবার মূল্য বৃদ্ধি পায় এবং মানটাও অনেক ক্ষেত্রে হ্রাস পায়। আর এই মান হ্রাস পাওয়ার ফলে যেটা হয় যে ভোক্তার অধিকার স্বাধীনতা ক্ষুণ্ণ হয়। কিভাবে স্বাধীনতা ক্ষুণ্ণ হয়? সেটা হচ্ছে পণ্যের মান হ্রাস পায়, ভোক্তা স্বাধীনভাবে তার পণ্য ও সেবা ভোগ করার যে সুযোগ, সেটা ক্ষুণ্ণ হয়। চতুর্থত, দুর্নীতি ও অদক্ষতা বৃদ্ধি। জাতীয়করণের ফলে শিল্প খাতে রাজনৈতিক প্রভাবটা অনেক ক্ষেত্রেই বৃদ্ধি পায়। ফলে শিল্প খাতে নিয়োগ, উৎপাদন, পরিচালনা খাতে দুর্নীতি এবং অদক্ষতা বৃদ্ধি পায়। ফলে অনেক সময় শিল্প খাত লোকসান দিতে থাকে। এরপরে যে সমস্যাটি, সেটা হচ্ছে সিদ্ধান্ত গ্রহণে আমলাতান্ত্রিক দীর্ঘসূত্রিতা। শিল্প খাতে সরকারি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হলে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণে
আমলাতান্ত্রিক দীর্ঘসূত্রিতা দেখা যায়। আমরা জানি যে সরকারি কাজে অনেক ক্ষেত্রেই অনেক আমলাতান্ত্রিক নিয়ম কানুন অনুসরণ করতে হয়, যেটা এক ধরনের কোনো কাজকে দীর্ঘায়িত করে, কোনো সমস্যা সমাধান করা বা কোনো সিদ্ধান্ত খুব ঝটপট সিদ্ধান্ত নেওয়াটা কঠিন হয়ে দাঁড়ায়। এটি শিল্পায়নের ক্ষেত্রে একটি বড় বাধা হয়ে দাঁড়ায়। শিল্পের আয়তন বৃদ্ধি এবং সমন্বয়ের অভাব। রাষ্ট্রায়ত্ত শিল্প প্রতিষ্ঠানের আয়তন সাধারণত অনেক বড় হয় এবং এখানে অনেক শ্রমিকের প্রশ্ন জড়িত থাকে, প্রচুর শ্রমিক থাকে এবং সেই কারণে এই বিশাল আয়তন শিল্পের মধ্যে সমন্বয় করা, একটু সমন্বয়ের অভাব দেখা দেয় অনেক ক্ষেত্রে। ফলে দেখা যায় এখানে অব্যবস্থাপনা দেখা দেয়, শ্রমিক অসন্তোষ দেখা দেয় এবং উৎপাদন ব্যয় বৃদ্ধি সহ নানান রকম সমস্যা দেখা দেয়, যা শিল্পায়নকে ব্যাহত করে। শেষত আরেকটি যে সমস্যা, সেটা হচ্ছে রাজনৈতিক আদর্শদ্বন্দ্ব। এই শিল্প জাতীয়করণের ধারণাটা কিন্তু সমাজতন্ত্র থেকে এসেছে এবং সমাজতন্ত্রের একটি অন্যতম বৈশিষ্ট্য শিল্প জাতীয়করণ। ফলে যারা সমাজতান্ত্রিক আদর্শে বিশ্বাসী নয়, অর্থাৎ ভিন্ন ধরনের আদর্শে বিশ্বাসী, তারা শিল্প জাতীয়করণের সাথে একমত হতে পারে না এবং এক ধরনের তারা এটার সাথে একমত, নিজেদেরকে একাত্ম করতে পারে না। ফলে শিল্প খাতে এক ধরনের দ্বন্দ্ব তৈরি হয়, বিরোধ তৈরি হয়, যেটা শিল্প খাতের জন্য ক্ষতিকর। তাহলে এই হচ্ছে বাংলাদেশের শিল্প জাতীয়করণের সুবিধা এবং অসুবিধা। অর্থাৎ শিল্প জাতীয়করণের যেমন সুবিধা রয়েছে তেমনি অসুবিধাও রয়েছে এবং এই কারণেই সরকার রাষ্ট্রায়ত্ত বা জাতীয়কৃত শিল্পের উন্নতির জন্য বিভিন্ন রকম ব্যবস্থা গ্রহণ করে থাকে। যেমন বিভিন্ন রাষ্ট্রায়ত্ত যে সমস্ত শিল্প খাতগুলো লোকসানি যে খাতগুলো, সেগুলোকে সরকার বেসরকারি খাতে দিয়ে দেয় আস্তে আস্তে। তারপর লোকসান প্রতিরোধে নানা রকম ব্যবস্থা গ্রহণ করা হয়। এইসব শিল্প প্রতিষ্ঠানে শ্রমিক কর্মচারীদের নানান সুযোগ সুবিধা দেওয়ার মাধ্যমে তাদেরকে উৎসাহিত করা হয়। এভাবে শিল্প জাতীয়করণকে কার্যকরভাবে কাজে লাগানোর ব্যবস্থা করা হয় এবং সেই সাথে আস্তে আস্তে আমরা জেনেছি যে বাংলাদেশে শিল্প জাতীয়করণের যে এখন শিল্প বিরাষ্ট্রীয়করণকেই বেশি উৎসাহিত করা হয়, কিন্তু এখনো বাংলাদেশে সরকারি এবং বেসরকারি উদ্যোগ পাশাপাশি কাজ করছে এবং রাষ্ট্রায়ত্ত খাতগুলো বাংলাদেশের অর্থনীতিতে এখনো অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আশা করি বিষয়টি তোমরা বুঝতে পেরেছো এবং তোমাদের এই বিষয়টি তোমরা ভালো মতো বুঝবে এবং কোনো সমস্যা থাকলে আমাদেরকে জানাবে। পরবর্তী ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে। আশা করি ততদিন পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।